অনেক স্বপ্ন এবং অনেক কষ্টের পরে কানাডার পার্মানেন্ট রেসিডেন্সি লাভ করার পরে অনেকগুলো কারণে পার্মানেন্ট রেসিডেন্সিটি ক্যান্সেল হয়ে যেতে পারে। এটি যদি হয় সেটি হবে আপনার জন্য সবচেয়ে খারাপ একটি বিষয়, একটি দুঃস্বপ্নের বিষয়। তো অ্যাকচুয়ালি এই বিষয়গুলি সবসময় খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। অনেক ডকুমেন্টেশন, অনেক কন্ডিশন ফিল আউট করে, অনেক গুছিয়ে গাছিয়ে তারপরে আপনারা কষ্ট করে আপনারা পার্মানেন্ট রেসিডেন্সির ভিসাটা লাভ করেন। তো এখানে সচরাচর কেউ পিআর স্ট্যাটাস লস করবেন তা কিন্তু না। নিজের অজান্তে অনেক সময় অনেক ধরনের ভুল হয়ে যেতে পারে, যেগুলোর কারণে হয়তো আপনার এই সমস্যাটা পোহাতে হতে পারে বা এই সমস্যায় পড়ে যেতে পারেন। তো এই কারণে মূলত আমাদের আজকের আলোচনাটি সাজানো যে সমস্ত কারণে কানাডার পার্মানেন্ট রেসিডেন্সি স্ট্যাটাসটি একজন ব্যক্তির লস হয়ে যেতে পারে, সে বিষয়টিকে নিয়ে মূলত আমাদের আজকের এই আলোচনাটি সাজানো। আশা করছি অনেক ভাই বোনরা উপকৃত হবেন, এখান থেকে সাবধান হবেন যাতে করে এই ধরনের কোনো সমস্যায় আপনারা না পড়েন। তো আজকে অনেকগুলো স্লাইডে মূলত কথা বলবো। আশা করছি সবগুলো বিষয় আপনাদেরকে সহযোগিতা করবে। টপ 10 রিজনস ফর পার্মানেন্ট রেসিডেন্সি রিভোকেশন ইন কানাডা। তো অনেক স্বপ্ন আশা নিয়ে এই অ্যাচিভমেন্টটি অর্জনের পরেও আপনাদের এটি হারিয়ে যেতে পারে। পার্মানেন্ট রেসিডেন্সি পিআর ইন কানাডা ইজ এ coveted status offering immigrants access to various benefits such as healthcare, social services, and the right to live and work anywhere in the country. However, obtaining PR is just one part of the journey. Maintaining it is equally critical, as permanent residency can be cancelled or revoked under certain circumstances. তো এটি অর্জন করা যেমন কঠিন, আবার এটি মেনটেন করাটাও একটি কঠিন একটি বিষয়। এই জন্যে যতক্ষণ পর্যন্ত না আপনি পাসপোর্ট হোল্ডার বা সিটিজেন হয়েছেন ততদিন পর্যন্ত কিন্তু এই বিষয়গুলি অনেক ভালোভাবে মেনটেন করতে হবে, খেয়াল করতে হবে। লসিং পিআর স্ট্যাটাস ক্যান হ্যাভ লং টার্ম repercussions including the inability to re-enter Canada or pursue Canadian citizenship. তো এখানে অনেক ধরনের সমস্যায় পড়তে পারেন, সেটা একটা সাবধানতা আপনাদেরকে দেওয়া হলো। কি রিজনস ফর পার্মানেন্ট রেসিডেন্সি ক্যান্সেলেশন অর রিভোকেশন ইন কানাডা। তো কি রিজনে এই সমস্যাগুলো হতে পারে, তার মধ্যে 10টি কি রিজন নিয়েই মূলত আমরা আজকের আলোচনাটি সাজিয়েছি। ফেইলিউর টু মিট রেসিডেন্সি অব্লিগেশনস। A major reason for PR revocation is failing to meet Canada's residency requirements. What are the residency obligations? তো আপনি পিআর কার্ড নিয়ে কানাডাতে এন্ট্রি করলেন, সিওপিআর নিয়ে কনফার্মেশন অফ পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে এন্ট্রি করার পরে আপনাকে যে পিআর কার্ডটি দেওয়া হয় সেই পিআর কার্ডটা নিয়ে কানাডাতে আপনার 5 বছরের মধ্যে কমপক্ষে 2 বছর ইকুইভ্যালেন্ট অর্থাৎ 730 দিন অবস্থান করতে হবে। যদি আপনি এটি করতে ব্যর্থ হন, পরবর্তীতে এই পিআর কার্ডটি আর রিনিউ হবে না, পিআর স্ট্যাটাসটি আপনি হারিয়ে ফেলবেন। These days do not need to be consecutive but cumulative over the 5-year span. তো এটি মূলত আপনার একসাথে 2 বছর থাকতে হবে, নট নেসেসারি আপনি আসা যাওয়া করতে থাকলেন যে কোনোভাবেই হোক, আপনাকে 730 দিন পূর্ণ করতে হবে, তাহলে আপনার পিআর স্ট্যাটাসটা রিনিউ হবে। আর এখানে যদি 1095 দিন থাকে তাহলে আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। সুতরাং 1095 দিন আপনার 5 বছরের মধ্যে যদি করতে পারেন প্রথম চান্সেই, তাহলে তো ঝামেলা থেকে মুক্ত হয়ে গেলেন। অন্যান্য বিষয়গুলো যদি ঠিক থাকে সিটিজেনের জন্য আবেদন করতে পারবেন, সিটিজেনশিপের জন্য। টাইম স্পেন্ড আউটসাইড কানাডা ক্যান বি কাউন্টেড অনলি ইফ দি পিআর ইজ, অর্থাৎ কেউ যদি কানাডার বাইরেও বিশেষ ক্ষেত্রে এখানে পিআর স্ট্যাটাস নিয়ে তার টাইম স্পেন্ড করে, সেটাও এখানে পিআর স্ট্যাটাস বা ইন কানাডা হিসেবে কাউন্ট হবে, বা আপনার এটি ওই যে 730 দিনের মধ্যে কাউন্ট হবে। কোন ক্ষেত্রে সেগুলো দেখে নিন। অ্যাকম্প্যানিং কানাডিয়ান সিটিজেন, স্পাউস অর কমন ল পার্টনার এমপ্লয়েড বাই কানাডিয়ান বিজনেস or the public service abroad, accompanying a peer family member working abroad under a Canadian organization. তো কানাডার বাইরে আউট অফ কানাডাতে যে সমস্ত কানাডিয়ান অর্গানাইজেশন রয়েছে, বিশেষ করে কানাডিয়ান এম্বাসি কিংবা কানাডার অন্যান্য গভর্নমেন্ট প্রতিষ্ঠান কিংবা বিশেষ যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে, সেগুলোতে জব হওয়ার কারণে আপনি তো কানাডার বাইরে থাকতে বাধ্য। সুতরাং সেই সমস্ত প্রতিষ্ঠানে আপনি যদি জব করেন তাহলে সেটাকে আপনার এই 730 দিনের মধ্যে কাউন্ট করা হবে। তো এটা একটা পজিটিভ বিষয়, তবে সবাই তো এই ধরনের জব পাবে না। তো যারাই পেলেন তাদের কিন্তু এই বিষয়টা মাথায় আপনার সুযোগটা পেয়ে যাবেন। ইম্প্যাক্ট অন নন কমপ্লায়েন্স। কেউ যদি নন কমপ্লায়েন্সের কারণে অভিযুক্ত হন তাহলে তার পিআর স্ট্যাটাসটি ক্যান্সেল হয়ে যেতে পারে। ইফ ইমিগ্রেশন অফিসার্স
or the Canada Border Service Agency determine that you did not meet residency requirements, your PR status may be cancelled. তো কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি তারা কিন্তু মারাত্মক পাওয়ার ক্যারি করে, এখানে সেটাই মূলত এখানে বিষয়টি ওইখানে উল্লেখ করা হয়েছে। তবে এটার সাপেক্ষে আপনি ইয়ারের মাধ্যমে আপনার যুক্তিতর্ক তুলে ধরতে পারেন যে কী কারণে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি আপনাকে হ্যারাসমেন্ট করতেছে, কিন্তু তাদের সেই এখতিয়ার দেওয়া হয়েছে যে তাদের কাছে তো অবশ্যই ইনফরমেশন থাকলে দেন তারা আপনাকে রিভোকের ক্ষেত্রে বা আপনার স্ট্যাটাসটি ক্যান্সেল করতে পারে। তো এটা একটা বিষয় যেটা আপনার জেনে রাখা ভালো। পিআর হোল্ডার্স মে রিসিভ এ রিমুভাল অর্ডার আপন এন্ট্রি ইনটু কানাডা ইফ দে ক্যানট প্রুভ সাফিসিয়েন্ট রেসিডেন্সি। তো এখানে পিআর স্ট্যাটাস নিয়ে এন্ট্রি করার পরেও রিমুভাল অর্ডার আপনার বিরুদ্ধে জারি হতে পারে। কী জন্যে হতে পারে? ক্যান নট প্রুভ সাফিসিয়েন্ট রেসিডেন্সি। এই সাফিসিয়েন্সি যদি না থাকে রেসিডেন্সির জন্য, তাহলে সেটার জন্য আপনাদের এই সমস্যাটা হয়ে যেতে পারে। এবার 2 নম্বর বিষয়ে আমরা চলে আসি। 1 নম্বরের অধীনে অনেকগুলো সাব পয়েন্ট আমরা কথা বলেছি, মিস রিপ্রেজেন্টেশন আর ফ্রড ইন ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনস। তো এখন দেখা গেল যে বানিয়ে টানিয়ে নানানভাবে আপনারা বিভিন্ন তথ্য ডকুমেন্ট দিয়ে আপনি কারসাজি করে কানাডাতে আসলেন পিআর হোল্ডার হয়ে। মিসরিপ্রেজেন্টেশন ইজ অ্যানাদার লিডিং রিজনস অর পিআর revocation. For peer revocation, this can involve providing false information or omitting key facts on immigration forms. তো আপনি দেখা গেলো যে অনেকগুলো তথ্য ইমিগ্রেশন ফর্মসে দিয়েছেন, বিশেষ করে বলি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে, ইমিগ্রেশন ফর্মসের মধ্যে বিশেষ করে ব্যাকগ্রাউন্ড ডিক্লারেশন একটা ফর্ম রয়েছে, সেখানে ইয়েস নো অনেকগুলো কোশ্চেনিয়ার থাকে। তো দেখা গেল যে এখানে অনেকগুলো কোশ্চেনিয়ার থাকে, আপনার প্রিভিয়াস কোনো মেজর ডিজিজ ছিল কিনা, আপনি কোনো আপনার বিরুদ্ধে কোনো অ্যারেস্ট অর্ডার ছিল কিনা, এরপরে আপনি কোনো মার্ডার বা কোনো গুরুত্বপূর্ণ এমন কোনো ঘটনা দেখেছেন যেটা আপনার বিভিন্ন ধরনের অকারেন্সের সাথে জড়িত হওয়ার একটা প্রমাণ থাকতে পারে। এই ধরনের বিষয়গুলোতে আপনি জড়িত ছিলেন কি ছিলেন না, দেখা গেলো আপনি সবগুলিতে নো দিয়েছেন, কিন্তু কোনো কারণে দেখা গেলো পরবর্তীতে আপনার ফেসবুক ঘেটে কিংবা আপনার স্ট্যাটাসকে ঘেটে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি তথ্য পেল যে অ্যাকচুয়ালি সেখানে আপনার ইনভলভমেন্ট ছিল। তো তার মানে আপনি এখানে মিসরিপ্রেজেন্টেশন করলেন বা ফ্রড ইনফরমেশন দিলেন। এই ধরনের বিষয়গুলো চলে আসে যদি, তাহলে আপনার এখানে আপনার স্ট্যাটাসটি ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে সাবমিটিং ফেক ডকুমেন্টস, এমপ্লয়মেন্ট লেটার্স, ব্যাঙ্ক স্টেটমেন্ট। বিশেষ করে স্কিল মাইগ্রেশনে যারা আসে তারা অনেক ক্ষেত্রে দেখা গেল যে জব করে না, কিন্তু দেখা গেল যে তার হাজব্যান্ডের কোনো একটা প্রতিষ্ঠান রয়েছে, রিলেটিভসের কোনো একটা প্রতিষ্ঠান রয়েছে। মেয়েদের ক্ষেত্রে সাধারণত এটি বেশি ঘটে, ইউজুয়ালি তো ছেলেদের জব থাকে, কিন্তু মেয়েরা অনেক সময় দেখা গেলো পড়াশোনা থাকলেও তাদের এমপ্লয়মেন্ট কন্টিনিউ থাকে না। তারা দেখা গেলো যে কোনো একজন রিলেটিভসের জায়গা থেকে তারা হয়তো একটা এমপ্লয়মেন্ট লেটার দিয়ে দিলেন, ইভেন অনেকে ব্যাংকের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ব্যাঙ্ক স্টেটমেন্টটা দিতে পারেন। তো এখন তিনি এই সব কিছু করেই কানাডাতে আসলেন, আসার পরে দেখা গেলো যে 1 বছর পরে হলেও তারা যদি ক্রস চেক করে দেখে যে অ্যাকচুয়ালি ওই সময় এমপ্লয়মেন্ট ছিল না, ব্যাঙ্ক স্টেটমেন্টটা ছিল ফেক, সুতরাং সেটার রেফারেন্সে আপনার পিআর স্ট্যাটাসটি ক্যান্সেল হয়ে যেতে পারে। লাইং অ্যাবাউট পার্সোনাল ইনফরমেশন সাচ অ্যাজ ম্যারিটাল স্ট্যাটাস ও এমপ্লয়মেন্ট হিস্টোরি। তো কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে থাকে যে দেখা গেল যে সে ম্যারিড ছিল, লিখছে সিঙ্গেল, অথবা একসময় তার স্পাউস ছিল, বর্তমানে সে ডিভোর্স, কিন্তু সেই ডিভোর্সের জায়গায় সে সিঙ্গেল দিয়ে দিছে। তো এটাও কিন্তু একটা লাইং ইনফরমেশন হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর এমপ্লয়মেন্ট হিস্ট্রির ক্ষেত্রেও যেটা আমি একটু আগেও বললাম যে আপনি অনেক কিছু হাইড করতেছেন, দেখা গেলো 5টা প্রতিষ্ঠানে চাকরি করেছেন, এক প্রতিষ্ঠানে দেখাচ্ছেন মাঝখানে গ্যাপ ছিল, এই বিষয়গুলো আপনি মেনশন করেন নাই, তথ্য লুকিয়েছেন। সবসময় যে এগুলো ধরা পড়বে তা কিন্তু না, কিন্তু সেগুলো যদি ফাইন্ড আউট হয় তাহলে কিন্তু সেটার জন্য আপনার পানিশমেন্ট স্বরূপ আপনাদের স্ট্যাটাসটি ক্যান্সেল হয়ে যেতে পারে। ইউজিং ফ্রডুলেন্ট এজেন্ট অর কনসালটেন্ট হু সাবমিটস মিসলিডিং ইনফরমেশন অন ইউর বিহাফ। তো ফ্রডুলেন্ট এজেন্ট বা কনসালটেন্টের ব্যাপারেও এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। মিসলিডিং ইনফরমেশন যদি কেউ দেয় তাহলে কিন্তু সেটা একটা মারাত্মক রিজন হতে পারে রিফিউজালের। কনসিকুয়েন্সেস, ইন্ডিভিজুয়ালস ফাউন্ড গিলটি অফ মিসরিপ্রেজেন্টেশন কুড লস দেয়ার পিআর স্ট্যাটাস অ্যান্ড বি ব্যান্ড ফ্রম অ্যাপ্লাইং ফর কানাডিয়ান ইমিগ্রেশন ফর 5 years। তো এই ধরনের মিসলিডিং কারণে কারো যদি বা মিসপ্রেজেন্টেশনের কারণে কারো পিআর স্ট্যাটাস ক্যান্সেল হলে পরবর্তী 5 বছর সময় তিনি সকল ধরনের অ্যাপ্লিকেশন থেকে তাকে ব্যান করে দেওয়া হবে। এ সেকশন 44 রিপোর্ট মে বি ইস্যুড ফলোড বাই রিমুভাল অর্ডার।
এবং রিমুভাল অর্ডারের মাধ্যমে অর্থাৎ 44 সেকশন অনুযায়ী আপনার বিরুদ্ধে রিমুভাল অর্ডার জারি হতে পারে। ম্যারিজ অফ কনভিনিয়েন্সি, থার্ড যে বিষয়টি এখানে আসতে পারে, ওয়ান অফ দি মোস্ট স্ক্রুটিনাইজড এরিয়াস ইন কানাডাস ইমিগ্রেশন সিস্টেম ইজ ফ্যামিলি স্পন্সরশিপ, পার্টিকুলারলি স্পাউজাল স্পন্সরশিপ। এখানে প্রতারণা করার একটি অভিনব পদ্ধতি, সেটা হলো যে কানাডাতে জাস্ট ম্যারিড দেখিয়ে, এখানে আপনারা জানেন যে বিশেষ করে লন্ডনে এই ধরনের কেসগুলো অনেক বেশি ঘটেছে, বিশেষ করে বাংলাদেশের সিলেট অঞ্চলের অনেকেই কিন্তু এই সুযোগগুলো নিয়েই ফেক ম্যারেজ দেখিয়ে তাকে লন্ডনে পৌঁছে দিয়ে বড় ধরনের অর্থনৈতিক লেনদেনের ঘটনা ঘটে। এই কানাডাতে অনেকে এরকম ঘটনা ঘটাতে চায়, এটাকে বিজনেস হিসেবে নিতে চায়, যে অনেকবার বিয়ে করতেছে, ডিভোর্স দিচ্ছে, জাস্ট লাইক বিজনেস। তো এই বিষয়গুলো যদি প্রমাণিত হয় যে এটা ফেক ম্যারেজ, তখন কিন্তু এই সমস্যাগুলো হয়। রিসেন্ট টাইমে স্পাউজাল স্পন্সরশিপ কেসে যারা পিআর আবেদন করতেছেন তাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা যে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষেই স্পাউস, সেক্ষেত্রে তাদের ব্যাংক স্টেটমেন্ট অর্থাৎ জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, এরপরে আপনার বিয়ের ছবি কিংবা বিয়ের আগে থেকে যদি কোনো রিলেশনশিপের বিষয় থাকে সেগুলোর ইভেন মোবাইলে হোয়াটসঅ্যাপে চ্যাটিং, এই বিষয়গুলো দেখা হয়, ভালো করে চেক করে দেখা হয় যে অ্যাকচুয়ালি তারা ইন রিলেশনশিপে ছিল বা অ্যাকচুয়ালি তারা স্পাউস, নতুন করে কোনো কন্ট্যাক্ট করে না, এই বিষয়গুলো কিন্তু খেয়াল করা হয়। তো এই ম্যারিজ অফ কনভিনিয়েন্সের বিষয়ে আরও কিছু লেখা আছে, এই বিষয়গুলো আমি স্কিপ করতেছি, অনেক সময় বেশি লাগবে। সায়েন্স অফ ম্যারিজ অফ convenience. The couple has little to no genuine relationship history prior to the application, inconsistent or insufficient documentation যদি ঘাটতি থাকে সেটাও সেই রিজনেও এখানে হতে পারে। নো কোহিবিশন, কেউ যদি একসাথে বসবাস না করে অনলাইনে বিয়ে শাদী হয়ে গেছে সেটা দেখিয়ে এই ধরনের আবেদনগুলো করলেও সেখানে সমস্যা হতে পারে। ফিনান্সিয়াল এক্সচেঞ্জ, জাস্ট ইমিগ্রেশন পারপাসে বিয়ে শাদী করেছে এই ধরনের বিষয় প্রমাণিত হলে তাহলেও সেই কেসটি ক্যান্সেল হয়ে যেতে পারে। ইফ ইমিগ্রেশন অফিসিয়াল suspect a marriage of inconvenience, they may launch an investigation into the authenticity of the relationship. তো এখানে আরও কিছু বিষয় রয়েছে পানিশমেন্টের বিষয়ে, স্কিপ করে যাচ্ছি। 4 নম্বর যে বিষয় সেটা হলো ক্রিমিনাল কনভিকশনস। APR can be revoked if the person is convicted of certain criminal offenses, especially those categorized as serious criminality. তা ইউজুয়ালি কানাডা বিজনেস মাইগ্রেশনে যারা আবেদন করে তাদের প্রসেস হতে অনেক বেশি সময় লাগে। কী কারণে? তাদের ক্রিমিনাল রেকর্ডগুলো ভালো করে চেক করা হয়। এরপরে যে কোনো ব্যক্তি কানাডাতে আসুক না কেন, পিআর স্ট্যাটাস নিয়ে আসার আগেই মূলত ব্যাকগ্রাউন্ড চেক করা হয়, কিন্তু কোনো কারণে যদি পরবর্তীতে তার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনে কোনো এরকম ক্রিমিনাল অফেন্স পাওয়া যায় তাহলে তার পিআর স্ট্যাটাসটি আপনার বাতিল হয়ে যেতে পারে। এখানে যে বিষয় যে গ্রাউন্ড বা থাকতে পারে যেগুলো নিয়ে, ড্রাগ ট্রাফিকিং, অ্যাসল্ট অর থেফট, ড্রাইভিং আন্ডার দি ইনফ্লুয়েন্স, ফ্রড, ফিনান্সিয়াল ক্রাইমস, ক্রেডিট কার্ড, ট্যাক্স ফ্রড, এই ধরনের ঘটনাগুলো যদি কেউ ঘটায় তাহলেও তাদের পিআর স্ট্যাটাসটি ক্যান্সেল হয়ে যাবে। APR holder convicted of serious crimes may be issued a removal order. If detained by the CBSA, the individual may face deportation without the right to return to Canada. Security concern and national interest violations. তো আপনারা জানেন যে সম্প্রতি সময়ে ইন্ডিয়া কানাডার সম্পর্ক খুবই খারাপ। কী কারণে? সেখানে একটা সিকিউরিটি ম্যাটার চলে এসেছে। সিকিউরিটি ম্যাটারটাকে কানাডা খুব সিরিয়াসলি দেখে। এখন আপনি পিআর হোল্ডার হিসেবে সেখানে গেলেন, আপনি হতে পারেন ইন্ডিয়ান বংশোদ্ভূত, সেখানে গিয়ে দেখা গেল যে আপনি অন্য কোনো ন্যাশনাল থেকে যিনি কানাডার সিটিজেন হয়েছেন তার ব্যাপারে আপনি কোনো একটা হিংসাত্মক কর্মকাণ্ড ঘটিয়ে ফেললেন, বা আপনার দ্বারা সিকিউরিটি ভায়োলেন্সের কোনো একটা ঘটনা ঘটে গেল, এটার রেফারেন্সে কিন্তু আপনার পিআর স্ট্যাটাসটি ক্যান্সেল হয়ে যেতে পারে। এছাড়াও ইনভলভমেন্ট ইন টেরোরিজম, স্পাইওনেজ অ্যাক্টিভিটিস, এগুলো যদি প্রুভ হয় তাহলে আপনার পিআর স্ট্যাটাসটি ক্যান্সেল হতে পারে। মেম্বারশিপ ইন অর্গানাইজেশনস ইনভলভ ইন সাবভার্সিভ অ্যাক্টিভিটিস এগেনস্ট কানাডা, ওয়ার ক্রাইমস আর হিউম্যান রাইটস ভায়োলেশন, এগুলোর কারণে সমস্যা হতে পারে। ইম্প্যাক্ট, এটার কারণে রিমুভাল অর্ডার পেয়ে যাবেন। তারপর ডিপোর্টেশন মে ফলো উইথ নো অপশন ফর আপিল অর রিঅ্যাপ্লিকেশন। তো ডিপোর্টেশন অর্ডার হলে তখন আর আপিল করে কোনো কাজ হবে না। মিস ইউজ অফ সোশ্যাল প্রোগ্রামস অর বেনিফিটস, সাম পিআর হোল্ডার্স মিস ইউজ দি বেনিফিট অফার্ড বাই দি গভর্নমেন্ট লিডিং টু রিভোকেশন। Additionally, violation conditions associated with PR can result in status cancellation. Common violation includes
misuse of healthcare benefits, declare overseas assets, engaging in activities that violate employment conditions. তো এখানে যেভাবে প্রভাবিত হতে পারে, ইমিগ্রেশন অফিসার্স মে ইনভেস্টিগেট মিসইউজ which can result in cancellation or fines. The Canadian government actively tracks misuse of social programs and penalize those who violate rules. 7 নম্বর যে বিষয় সেটা হচ্ছে human rights violation. PR holder found guilty of violating human rights in Canada or abroad can have their status revoked. তো হিউম্যান রাইটসের বিষয়ে তো কানাডা অনেক স্ট্রিক্ট, সুতরাং রাগের বশবর্তী হয়ে যে কোনো কিছু করবেন এ ধরনের কিছু না করাই ভালো, অন্তত পিআর স্ট্যাটাস থাকাকালে। Canada can strict policies when it comes to individuals associated with human rights abuse, and this case are treated with severity. Example of human rights violation: participating in war crimes, genocide, অ্যাক্ট অফ টর্চার, এই ঘটনাগুলো ঘটলে এখানে আপনাদের পিআর স্ট্যাটাসটা ক্যান্সেল হয়ে যেতে পারে। ব্রিচিং টার্মস অফ স্পন্সরশিপ, এখানে স্পন্সরশিপের ক্ষেত্রে অনেকগুলো কন্ডিশন থাকে, বিশেষ করে যারা স্পাউজাল স্পন্সরশিপ, প্যারেন্টাল স্পন্সরশিপ নিয়ে যাদেরকে আনা হয় সেক্ষেত্রে এগ্রিমেন্ট থাকে, বিভিন্ন আপনাদের নিজস্ব অনেকগুলো এফিডেভিটের বিষয় থাকে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে কেউ যদি ব্রিচ করে, ভেঙে ফেলে, লঙ্ঘন করে, তাহলে তার এখান থেকে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে বিশেষ করে কমন স্পন্সরশিপ সেপারেশন আর ডিভোর্স উইথ এ শর্ট টাইম আফটার রিসিভিং পিআর, অর্থাৎ যাকে আপনি স্পাউস হিসেবে আনলেন, দেখা গেলো আনার পরপরই শর্ট টাইমে ডিভোর্স হয়ে গেল। কী কারণে? ওই যে আপনার কন্ট্রাক্টে এনেছিল, দেখা গেলো যে এরপরে এখানে এনে আবার ডিভোর্স দেখানো হচ্ছে, আবার নতুন করে বিয়ে করবে, আবার নতুন করে আরেকজনকে আনবে, এই ধরনের ঘটনাগুলো কিন্তু ধরা পড়লে এই সমস্যাগুলো হতে পারে। স্পন্সরশিপ মাল্টিপল পিপল, একই ব্যক্তি যদি একাধিক ব্যক্তিকে একের পর এক স্পন্সর করতে থাকে তাহলে তার পিআর স্ট্যাটাসটি ক্যান্সেল হতে পারে। তখন বোঝা যাবে যে অ্যাকচুয়ালি সে এটা ইন্টেনশনালি করতেছে, ফ্রড হিসেবে করতেছে, বিজনেস হিসেবে করতেছে। ফিনান্সিয়াল ইনসলভেন্সি অর ব্যাংক্রাপসি ফ্রড, in some cases PR holder engaged in fraudulent financial activities may lose their PR status. Bankruptcy, fraud, tax evasion can result in investigation by immigration authorities. Example of financial fraud: hiding overseas asset to avoid taxes in Canada, failing false bankruptcy claims while still holding significant asset. তো কেউ সম্পত্তি যদি লুকিয়ে রাখে, এগুলো পরবর্তীতে যদি ধরা পড়ে তাহলে কিন্তু এটার জন্য সমস্যা হতে পারে, এবং এই রেফারেন্সে আপনাদের পিআর স্ট্যাটাসও ক্যান্সেল হয়ে যেতে পারে। সুতরাং আপনাদের অ্যাকচুয়ালি যা আছে সেগুলো সব কিছু ঘোষণা দেবেন যাতে করে এটার কোনো ব্যাড ইফেক্টে না পড়েন। এখানে কনসিকুয়েন্সটা দেওয়া রয়েছে, এটা আর পড়তেছি না। সর্বশেষ রিজনে চলে আসলাম, abandonment of permanent residency. This is voluntary abandonment permanent residency and is less common, but valid reason for PR cancellation. It is renunciation rather than revocation. How to abandon occurs: a PR holder may choose to live permanently in another country, no longer wish to comply with Canadian residency obligations. তো কেউ যদি স্বেচ্ছায় কানাডার পিআর স্ট্যাটাসকে ত্যাগ করতে চায় তাহলে সেটা করতে পারে। কী কারণে হতে পারে? তিনি দেখা গেলো যে কানাডার থেকে ভালো কোনো কান্ট্রি পেলেন, সেখানে কোনো অফার পেলেন, সে কারণে তিনি পিআর স্ট্যাটাস ত্যাগ করতে পারেন। ইন্ডিভিজুয়াল ভলান্টারিলি ইনফর্মস ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা অফ দেয়ার ইন্টেন্ট টু অ্যাবান্ডন পিআর। তো এটা ভলান্টারিলি কিন্তু বা ঐচ্ছিকভাবে কিন্তু এটা ব্যক্তিরা এগুলো ঘোষণা দিতে পারেন এইসব বিষয়ে। এটার ফলে যে কনসিকুয়েন্স হবে, ওয়ান্স পিআর হোল্ডার অফিসিয়ালি নোটিফাইস IRCC of their abandonment, their PR status is permanently cancelled. They may reapply for other Canadian immigration programs in the future but will need to meet the eligibility requirement as a new applicant. তো why people abandon PR status, কী কারণে এখানে তারা ত্যাগ করতে পারে? এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ অ্যাব্রড, ডিসাইড টু সেটেল ইন কান্ট্রি অফ ফরেন এলসওয়্যার, ইনএবিলিটি টু মিট রেসিডেন্সি রিকোয়ারমেন্টস, অনেকগুলো কারণ রয়েছে। ক্যান ইউ আপিল টু পিআর রিভোকেশন ডিসিশন? হ্যাঁ, আপনারা যদি পিআর রিভোকেশনের ডিসিশন আছে সেটা নিয়ে আপিল করতে পারেন। এখানে আরও কিছু বিষয় রয়েছে, টাইম কম করানোর জন্য স্কিপ করতেছি। হাউ টু ফাইল এ আপিল: রেসিডেন্সি অ্যাপ্লিকেশন আপিলস, মিসরিপ্রেজেন্টেশন আপিল, ক্রিমিনাল কনভিকশন আপিলস, এখানে সব আপিলের একটি সুযোগ দেওয়া হয়েছে, এগুলো আমি স্কিপ করতেছি, আপনারা চাইলে পড়ে নিতে পারবেন। ইম্পর্টেন্ট টিপস: হাউ টু প্রোটেক্ট ইউর পার্মানেন্ট রেসিডেন্সি, মেইনটেইন রেসিডেন্সি কমপ্লায়েন্স, অ্যাভয়েড মিসরিপ্রেজেন্টেশন, স্টে ক্রাইম ফ্রি, মনিটর সোশ্যাল প্রোগ্রাম ইউজেস, ফলো ইমিগ্রেশন রুলস অ্যান্ড
removal order. What happens after losing PR status? Losing PR status means that the individual can no longer live, work or study in Canada without applying for a visa. তো আমরা আলোচনা শেষে চলে এসেছি। অনেকগুলো আরও স্লাইড ছিল, আমরা সময় সংক্ষিপ্ততার কারণে সময় বাড়াতে আর এক্সটেনশন করতে চাচ্ছি না। আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।